নাটকের শুরুতেই আমরা এখানে দেখতে পাই ইউনাকে, যেখানে সে তার পুরো পরিবারের সাথে ছিল। এমন একটা পরিবার যাকে পরিবার বলতেও মন চায় না, কারণ এখানে ওই পরিবারের প্রতিটি মানুষ ইউনার পেছনে লেগেছিল। ইউনার ধারণা অনুযায়ী তারা সবাই ছিল তার নিজের মানুষ, যারা তাকে কখনোই ধোঁকা দিতে পারে না এবং সব সময় শুধু তার ভালোটাই চাইতে পারে। কিন্তু আজ এখানে ইউনা আসল সত্য জানতে পেরে যায় যে এই মানুষগুলো কতটা স্বার্থপর ছিল। আর এতদিন তারা ইউনার সাথে ভালো ব্যবহার করছিল, কারণ তাদের ইউনাকে দিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করার দরকার ছিল। এখন সেই কাজ শেষ হয়ে গেছে, যার মানে এই দুনিয়ায় ইউনার আর কোনো প্রয়োজন নেই। ইউনা বিশ্বাসই করতে পারছিল না যে তার নিজের বাবা তাকে মেয়ে বলেই মনে করত না, বরং সে শুধু তার অন্য মেয়ে ডিজিকে নিজের সন্তান ভাবত। তার কাছে তো শুধু একটাই মেয়ে ছিল, আর এই সতীটা সে আজ এসে স্বীকার করল। ডিজি বলতে শুরু করে যে, চিন্তা করো না, আমরা শুধু তোমার একার খেয়াল রাখছি না, তোমার পুরো পরিবারেরও খেয়াল রাখছি। তোমার যে বাচ্চা দুটো ছিল তাদেরকে তো আমরা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। কাল সকালে পুলিশের কাছে তাদের লাশ পৌঁছে যাবে, আর বাকি রইল তোমার জামাই জানের কথা। তো সে দেখবে কিছুক্ষণ পর তোমাকে বাঁচাতে এখানে আসবে, কিন্তু সে নিজেই এই ফাঁদে আটকে যাবে। তারপর তোমার সাথে সাথে তারও প্রাণ চলে যাবে। এ কথা বলে তারা সেখানে আগুন লাগিয়ে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ইউনার আত্মা যেন সবকিছু দেখতে পাচ্ছিল। ইউনা বুঝতে পারল যে সে কতটা ভুল একটা সম্পর্কে ছিল। সে তার সুন্দর একটা পরিবারকে ধ্বংস করে দিল, তা ও আবার এমন একটা পরিবারের জন্য যারা তাকে শুধু নিজেদের প্রয়োজনে ব্যবহার করছিল। সে নিজের সন্তানদের দূরে ঠেলে দিয়েছিল, নিজের স্বামীকে দূরে ঠেলে দিয়েছিল, শুধু নিজের বাবা আর বোনের জন্য। কিন্তু আজ এসে যখন সে সবকিছু বুঝতে পারল, ততক্ষণে তার জীবনই শেষ হয়ে গেছে। ঠিক তখনই জান সেখানে ইউনাকে বাঁচাতে চলে আসলো। ইউনা এক আত্মার রূপে তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিল, কারণ সে একটা ফাঁদে আটকে গিয়েছিল। সেখানে খুব দ্রুত একটা বিস্ফোরণ হতো, আর সেও ঠিক সেই মুহূর্তেই মারা যেত। ওই সময় আমরা জানকে দেখতে পাই যে ইউনাকে কোনোভাবেই কিন্তু সময় খুব কম ছিল। সেখানে বিস্ফোরণ হয়ে যায় আর সবকিছু ছাই হয়ে যায়। এরপর আমরা ইউনাকে দেখতে পাই যে ভীষণ ভয় পেয়ে একটা স্বপ্ন দেখে জেগে উঠল। সে কিছুই বুঝতে পারছিল না, কারণ স্বপ্নটা একদম সত্যি বলে মনে হচ্ছিল। তারপরই সে বুঝতে পারল যে তার পুনর্জন্ম হয়েছে। আর এখানে সে যখনই জানকে দেখল, তাকে সাথে সাথে জড়িয়ে ধরল। কিন্তু জান রেগে গিয়ে তাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিল এবং বলল, এখন তুমি আবার কোনো নতুন চাল চালার চেষ্টা করছো? তোমার যদি টাকা দরকার হয় বা ওই প্রজেক্টটা দরকার হয়, তো আমি সব কিছু তোমাকে দিয়ে দেব। ইউনা তাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি যা ভাবছো ব্যাপারটা তেমন নয়। জান তাকে বলে, দয়া করে এখন নিজের এই নাটক বন্ধ করো। তুমি শেষ পর্যন্ত কতক্ষণ নিষ্পাপ হওয়ার ভান করে যাবে? তোমার ওই প্রজেক্ট নিয়েই তো কথা। তো ঠিক আছে, আমি তোমাকে সেই প্রজেক্ট দিচ্ছি, কিন্তু তার বদলে তোমাকে সুদ মেটাতে হবে। এ কথা বলে সে তাকে চুমু খেতে শুরু করলো, আর এই চুমু পুরো শারীরিক সম্পর্কে বদলে গেল। সকাল হতেই ইউনা সবার আগে ঘুম থেকে উঠল, এবং উঠেই সে যে প্রথম কাজটা করল তা হলো নিজের মনের ধাঁধা। সে ভাবছিল যে সত্যি সত্যি এ তো সব থেকে কঠিন আর আকর্ষণীয় একটা পুরুষ, কিন্তু তার মনে পড়ছিল রাতের সব কথা। সে খুব ভালো করেই জানত যে ওটা মোটেও কোনো সাধারণ স্বপ্ন ছিল না। সে মনে মনে সিদ্ধান্ত নিল যে যাই হয়ে যাক না কেন, সে নিজের সেই প্রতিশোধ পূরণ করেই ছাড়বে। আর এবার যখন সে সুযোগ পেয়েই গেছে, তো সেই পুনর্জন্মের পুরো ফায়দা তুলবে। নিজের সাথে বা নিজের পরিবারের সাথে আর কোনো ভুল কিছু হতে দেবে না। এ কথা বলেই তার নতুন এক যাত্রা শুরু হতে যাচ্ছিল, কিন্তু তখনই জান তাকে ধরে বেডের সাথে শক্ত করে বেঁধে রাখল। সে সীমা ছাড়িয়ে যাচ্ছিল। ইউনা তাকে বলতে লাগলো, আমাকে ছেড়ে দাও, তুমি এটা কি করছো? তখনই জান তাকে বলল, দেখো, আমি ব্যবসার কিছু কাজে বাইরে যাচ্ছি, আর আমি একদম চাই না যে তুমি ঘরে একা থেকে অন্য কাউকেও বিরক্ত করো, কিংবা আমি যেখানে যাচ্ছি সেখানে গিয়ে আমাকে বিরক্ত করো। আমি এই মিটিংটা খুব শান্তিতে শেষ করতে চাই, আর সেই জন্যই আমাকে এই সব কিছু করতে হচ্ছে। আর সত্যি বলতে, এসব করতে গিয়ে আমার বিন্দুমাত্র খারাপ লাগছে না। এ কথা বলে সে সেখান থেকে চলে গেল, আর যাওয়ার আগে সে তাকে একটা চেক দিয়ে গেল। ইউনা চেঁচিয়ে বলতে লাগলো, ফেরত এসো, আমার তোমার এই টাকার কোনো দরকার নেই, আমাকে খোলো, আমি কথা দিচ্ছি আমি কোনো ভুল করব না। কিন্তু জান সেখানে দাঁড়ালো না, আর তখনই সেখানে এমি চলে আসলো। এমিকে দেখেই সে চিনে ফেলল, কারণ সে তো ছিল তার মেয়ে। সে তখন তাকে খুব ভালোবেসে নিজের কাছে ডাকছিল, কারণ সে জানত যে অতীতে সে নিজের সন্তানদের ওপর কতটা অত্যাচার করেছে। তারা হয়তো নিজেদের মাকে কতটা ভয় পেত আর শুধু ভালো ব্যবহারের আশা রাখত। এমি সেখানে আসতেই ইউনা তার বোন এবির কথা জিজ্ঞেস করতে লাগলো। এমি তখন ইশারা করে দেখিয়ে দিল, আর ঠিক সেই সময় এবির চিৎকার করার শব্দ আসলো। অন্যদিকে আমরা সিজনকে দেখতে পাই যে তার বসকে বলছিল, দেখুন, মানছি আপনি আমার বস, কিন্তু আপনি ভীষণ নির্দয়। নিজের স্ত্রীকে ঘরে আটকে রেখে চলে আসলেন। আপনি নিজেই ভেবে দেখুন, যদি কোনো জরুরি পরিস্থিতি তৈরি হয় তখন সে কি করবে? কিন্তু জান কোনোভাবেই চাইছিল না যে এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে কোনো ভুল হোক। আবার আমরা দেখতে পাই ইউনাকে, যেখানে এমি তাকে একটা সফট টয় এনে দিল। সেই টয়ের ভেতরে একটা চাবি ছিল, আর সেটার সাহায্যে সে হাতকড়াগুলো খুলে ফেলে সেখান থেকে বের হতে লাগলো। তখন সেই একই বাড়িতে ডিজিও উপস্থিত ছিল, যে সব জিনিসপত্র এখানে সেখানে ছুঁড়ে ফেলছিল আর সেগুলোকে গোছাচ্ছিল। আমাদের কাছে ডিজি পিছনের গল্পও বলা হয় যে একদিন সে ঘুম থেকে উঠে জানতে পারে সে নাকি একটা উপন্যাসের শর্ট ড্রামার প্রধান নায়িকা, আর তার কাছে নাকি অনেক ক্ষমতা রয়েছে।
যে কারণে সে এতদিন নিজের ক্ষমতার অপব্যবহার করে এসেছে। কিন্তু ইউনা তাকে দেখা মাত্রই একটা কড়া থাপড় মারল। ডিজি বলল, তুমি আমাকে মারছো কেন? তোমার এত সাহস কিভাবে হলো? ইউনা তাকে আরও দুটো থাপড় বসিয়ে দিয়ে বলল, তুমি তো মার খাওয়ারই যোগ্য, এটা তো কিছুই নয়। তখন ডিজি তার উপর চেঁচাতে লাগলো, কিন্তু ইউনা বলল, চিন্তা ভাবনা করে কথা বলো, না হলে বর্তমানে আমার হাত দুটো একটু বেশিই চলছে, বলা যায় না, হয়তো তোমার লাশই পড়ে যাবে। ডিজি তাকে বলল, তুমি আমাকে এখানে মারতে পারো না। ইউনা বলল, কেন মারতে পারবো না? তুমি আমার বাড়িতে আসো, যাও, ঠিক আছে, তোমাকে অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু এটা তোমার বাড়ি নয় যে এখানকার জিনিসপত্র বা বাড়িটা তোমার হয়ে যাবে। এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাও, আর পরের বার এখানে আসার আগে আমাকে শতবার জিজ্ঞেস করে নেবে। ডিজি বলল, ঠিক আছে, কোনো ব্যাপার না, বাড়িতে গিয়ে আমি সবাইকে তোমার নামে বিচার দেব, তারপর দেখব তারা তোমার কি হাল করে। এই হুমকি দিয়ে সে চলে গেল। এমি তখন এবির কানে কানে ফিসফিস করে বলতে লাগলো, এইমাত্র কি মা ওই খারাপ জিনিসটা থেকে বের করে আমাদের সাহায্য করলো? এবি বলল, না, মায়ের ওপর বিশ্বাস করো না, কে জানে, হয়তো সে অন্য কোনো চক্রান্ত করছে। ইউনা তখন বাড়ির কর্মচারীদের আদেশ দিয়ে দিল যে সবাইকে বলে দেওয়া হোক ওই ডিজি যেন আমার অনুমতি ছাড়া এই বাড়িতে না ঢোকে, আর বাকিরাও আমার অনুমতি ছাড়া এই বাড়িতে এক পাও ফেলবে না। কর্মচারীরা খুব খুশি হলো যে শেষ পর্যন্ত ম্যাডামের চোখ খুলেছে। ইউনা তখন ওই দুজনকে বলতে লাগলো, চলো, আমি তোমাদের দুজনকে নিয়ে বিনোদন পার্কে ঘুরে আসি, আমরা তিনজন মিলে খুব মজা করব। এমি সাথে সাথে রাজি হয়ে গেল, কিন্তু এবি মানছিল না। ইউনা বলল, ঠিক আছে, তোমার যেতে হবে না, তাহলে তোমাকে ঘরে একা একা বসে থাকতে হবে, সব মজা তো তোমার বোনই করবে, আর তুমি ঘরে বসে বোর হতে থাকবে। এবি বলল, না, আমিও যাব, কারণ আমাকে তো আমার বোনকে রক্ষা করতে হবে। আর এই বাহানায় সে ওদের দুজনকে নিয়ে যেতে লাগলো। ততক্ষণে জানের কাছে বাড়ির কর্মচারী ফোন করে জানিয়ে দিল যে ম্যাডাম বাচ্চাদের নিয়ে বাইরে চলে গেছেন, আর এই বিষয়টাকে নেতিবাচকভাবে নিয়ে যান সাথে সাথে ইউনাকে খুঁজতে শুরু করে দিল। অন্যদিকে ইউনা বাচ্চাদের নিয়ে প্রথমে একটা রেস্তোরাঁয় আসলো এবং তাদের পছন্দের খাবার অর্ডার করছিল। এমির খুব ভালো লাগছিল, কিন্তু এবি এখনও সন্দেহ করছিল। ইউনা জানত যে এমির সাথে সম্পর্ক খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, কিন্তু এবির সাথে একটু সময় লাগবে। ঠিক তখনই জি ওই রেস্তোরাঁয় আসলো আর ইউনাকে দেখে নাটক শুরু করে দিল। সে বলতে লাগলো, তুমি আমার পিছু নিতে নিতে এই পর্যন্ত চলে আসলে? ইউনা বলল, দেখো, আমি এখানে আমার বাচ্চাদের নিয়ে এসেছি, তোমার সাথে দেখা করতে আসিনি। সে তাকে টেনে বাইরের দিকে নিয়ে চলে গেল। ইউনা তাকে বলল, দেখো, আমি তোমাকে আগেই বলে দিচ্ছি, যা করেছো তা আর দ্বিতীয়বার করার চেষ্টা করবে না। আমি এখানে বাচ্চাদের সাথে সময় কাটাতে এসেছি, তুমি কাকতালীয়ভাবে এখানে চলে এসেছো। তুমি চাইলে আমাকে এড়িয়ে যেতে পারতে, কিন্তু না, তোমার তো নাটক করতে খুব ভালো লাগে। কিন্তু আমিও তোমাকে বলে দিচ্ছি, আমাকে একা থাকতে দাও, আর যেখানেই দেখো দয়া করে এড়িয়ে চলো। এ কথা বলে সে যেতে লাগলো, কিন্তু জি রেগে গিয়ে তাকে আটকাতে লাগলো আর বলল, এই অনাথগুলোকে নিয়ে এখান থেকে এখনই যাও, আমার তোমার সাথে জরুরি কিছু কথা আছে। এ কথা শোনা মাত্রই ইউনা তাকে সজোরে একটা থাপড় মারল আর তার মুখে জল ছুঁড়ে মারল। সে বলল, আজ আমার বাচ্চাদের বাজে কথা বললে, এরপর থেকে যদি কিছু বলেছ বা ভেবেছ তো তোমার হাড্ডিগোড় এক করে দেব। তখন সে তাকে বলতে লাগলো, তুমি ওই বাচ্চাদের জন্য আমার সাথে কথা কাটাকাটি করছো? ঠিক তখনই জান সেখানে চলে আসলো আর জিকে উপযুক্ত শিক্ষা দিল। জি ভয়ে সেখান থেকে পালিয়ে গেল, আর জান ইউনাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যেতে লাগলো। ইউনা যতই বারণ করুক না কেন, সে তার কোনো কথা শুনলই না এবং তাকে বাড়িতে নিয়ে আসলো। সে তার ওপর চিৎকার করে বলতে লাগলো, আমার বিশ্বাসই হচ্ছে না, কারণ এবার তুমি সব সীমা পার করে ফেলেছ। তুমি বাচ্চাদের নিয়ে নিজের ওই প্রেমিকের সাথে দেখা করতে গিয়েছিলে। ইউনা তাকে বোঝানোর চেষ্টা করলো যে তুমি যা ভাবছো তেমনটা নয়, একটা ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু সে তাকে কথা বলার কোনো সুযোগই দিল না। আর তখনই ইউনার ফোন বেজে উঠল, যেখানে জির ফোন আসছিল। জান তখন সেই কলটা স্পিকারে দিতে বলল। জি ইউনাকে বলতে লাগলো, দেখো, আমি জানি তোমার হিংসা হচ্ছে, কিন্তু আমার কথা বিশ্বাস করো, ওই দেখা করার বিষয়টা আমার বাবা ঠিক করেছিল, তাই আমাকে যেতে হয়েছিল, না হলে তুমি তো জানোই তোমাকে ছাড়া আমি অন্য কারোর সাথে কিভাবে সময় কাটাতে পারি। এ কথা শোনা মাত্রই জান ইচ্ছে করে ইউনাকে চুমু খেতে শুরু করে দিল, যাতে সেই শব্দ জির কান পর্যন্ত পৌঁছায় আর তার হিংসা হয়। ইউনাও তাকে পাল্টা চুমু দিল, তারপর তাকে সরিয়ে দিল। সে সাথে সাথে আর সরাসরি জিকে হুমকি দিল এবং পরিষ্কার জানিয়ে দিল যে দেখো, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে আমি বাচ্চাদের নিয়ে দুপুরের খাবার খেতে এসেছি, তোমার পিছু পিছু আসিনি। তার মানে সেই বিষয়টা একদমই সত্যি নয়, আর আমি তোমাকে বলছি তোমার আর আমার যে সম্পর্ক ছিল তা অতীতে ছিল, বর্তমানে তুমি আমার কাছে একজন অচেনা মানুষ ছাড়া আর কিছুই নও। এ কথা বলে সে ফোনটা কেটে দিল এই আশায় যে এখন হয়তো জানের ভালো লাগবে। কিন্তু নিচে জানের আরও বেশি রাগ উঠছিল, কারণ তার মনে হচ্ছিল ইউনা হয়তো ইচ্ছে করেই এসব করছে নিজের নতুন পরিকল্পনা সফল করার জন্য। সে তখন তার গলা চেপে ধরে সতর্ক করে দিল যে পরের বার থেকে ইউনার যা ইচ্ছা সে করতে পারে, কিন্তু বাচ্চাদের যেন মাঝখানে না আনে। আর তখন ওই মেয়েটি কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তোমার বিশ্বাসই হচ্ছে না, এতে আমার কি ভুল? মানছি যে আমি আগে ভুল করেছি, কিন্তু তার মানে এই নয় যে আমি সারা জীবন তেমনই থেকে যাব। আমি এখন নিজেকে বদলাচ্ছি, তোমার মানতে হয় মানো, না মানলে না মানো। অন্যদিকে জানের খারাপ লাগতে শুরু করেছিল যে ইউনা কাঁদছে, কিন্তু তখনই তার মনে পড়ল ইউনা তো খুব ভালো অভিনয় করতে পারে। সে তাকে বলতে লাগলো, ভান করা বন্ধ করো, আর এই কথা বলেই সে সেখান থেকে চলে গেল। কিন্তু ইউনাও কান্নার ভানই করছিল,
কারণ সে জানত যদি কোনো জিনিস জানকে আটকাতে পারে তবে তা হলো ইউনার চোখের জল। ততক্ষণে ইউনার বাপের বাড়ি থেকে ফোন চলে আসলো, যেখানে তার বাবা মা রেগে তাকে বাড়িতে ডাকছিল। সেখানে যাওয়ার পর আঙ্কেল তার মাথায় কিছু একটা ছুঁড়ে মারতে যাচ্ছিলেন। ভাগ্য ভালো যে ইউনা একটু পাশে দাঁড়িয়েছিল, না হলে ওটা নিশ্চিত তার গায়ে লাগত। আন্টিও ইউনার ওপর চিৎকার করতে লাগলেন যে নিজের বোনের সাথে কেউ এমনটা কিভাবে করতে পারে। ডিজি বলল, মা ছেড়ে দাও না, তুমি তো জানোই দিদি মানসিকভাবে কতটা অসুস্থ, তাই হয়তো ওর থেকে ভুল হয়ে গেছে। ইউনা বুঝতে পারল যে এই ডিজি এখানে এসে কত সুন্দর করে তার পেছনে কাঠি দিয়েছে, আর এখন সবার সামনে কেমন নিষ্পাপ ভোলাভালা সাজার চেষ্টা করছে। তাহলে সে নিজেও কেন একটু অভিনয় করবে না? তখনই সে বাবার দিকে তাকিয়ে বলতে লাগলো, বাবা এখন আপনাকে কি বলবো, এখানে সমস্ত কর্মচারীরা ডিজিকে চুরি করতে গিয়ে ধরে ফেলেছিল, তাই আমাকে সবার সামনে অভিনয় করে ওকে থাপড় মারতে হয়েছে। এটা আমার বাধ্যবাধকতা ছিল, আপনি নিজেই ভেবে দেখুন আমি কি করতাম। আন্টি বলতে লাগলেন, তুমি মিথ্যা বলছো। ডিজি বলল, ঠিকই তো, আমি চুরি করতে যাব কেন? ইউনা বলল, দেখো ওই বাড়ির সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, চাইলে ফুটেজ দেখে নিতে পারো। আর আমি তো তোমার পাশই নিচ্ছিলাম যাতে লোকজন তোমাকে আরও বদনাম না করে দেয়, পুরনো ফুটেজগুলো বাইরে না বের করে দেয়। আন্টি বললেন, যাই হোক না কেন, তোমার ওকে এইভাবে সবার সামনে অপমান করা উচিত হয়নি। তখনই ইউনা বলতে লাগলো, বাবা এবার আপনি আমাকে একটা কথা বলুন, আপনার কোম্পানি তো পুরোপুরি জানের কোম্পানির ওপর নির্ভরশীল, তার বিনিয়োগ আর তার পণ্যের কারণে আপনার কোম্পানি এগিয়ে যাচ্ছে। এখন আমি যদি আজ ডিজিকে ছেড়ে দিতাম তো কর্মচারীরা গিয়ে জানের কাছে অভিযোগ করে দিত, আর পরে জান বুঝতে পারত যে আমি তার প্রতি বিশ্বস্ত নই, আর তাতে ক্ষতি কার হতো? আমাদেরই হতো না বাবা? আমি আপনার জন্যই এই সব কিছু করেছি। ডিজি এখানে বুঝতে পারল যে এবার ইউনা তার চেয়ে 2 কদম এগিয়ে গেছে। আঙ্কেলও তার কথার সাথে একমত হতে লাগলেন আর ডিজিকে বকাঝকা করলেন। পাশাপাশি লিয়াংয়ের সাথে পরবর্তী ব্যবসার বিষয়ে কথা বলতে শুরু করলেন, আর সে তার বাবাকে বলল, কোনো ব্যাপার না, আপনি যা চান আমি তাই করব। কিন্তু মনে মনে সে জানত যে সে কিভাবে এই পুরো পরিবারকে ধ্বংস করে দেবে। পরের দৃশ্যে আমরা বাড়ির পরিবেশ দেখতে পাই, যেখানে ইউনা নিজে হাতে সবার জন্য রাতের খাবার বানিয়েছিল। তার শাশুড়ি তো বিশ্বাসই করতে পারছিলেন না যে ইউনা এই সব কিছু বানিয়েছে। এমি যখন খেতে যাচ্ছিল তখন এবি তাকে বারণ করে দিল, এই বলে যে ওটাতে বিষ থাকতে পারে। ইউনা বলল, আরে আমি এতটাও খারাপ নই, তোমাদের কেন মনে হচ্ছে যে আমি নিজের বাচ্চাদেরই বিষ দিয়ে দেব? তার শাশুড়ি তখন তাকে মনে করিয়ে দিতে লাগলেন যে কিভাবে আগে ইউনা তাদের জন্য রাতে গরম দুধ নিয়ে যেত, আর সেই দুধে ইচ্ছে করে ঘুমের ওষুধ মিশিয়ে দিত, যাতে তাকে বাচ্চাদের গল্পের বই পড়ে শোনাতে না হয় আর সকালে তাড়াতাড়ি উঠতে না হয়। এই সব কথা ইউনার মনে পড়ে গেল এবং সে বলল, দেখুন মা, ওসব পুরনো কথা, এবার আমার ওপর সত্যি সত্যি ভরসা রাখুন, পরের বার থেকে এমন কিছু হবে না। পরের বার থেকে কিছু হবে না কথাটা শুনে শাশুড়ির মনে হতে লাগলো, সে তো সবসময় জানের সাথে ডিভোর্স চেয়েছে, তো যদি সত্যি সত্যি ওদের ডিভোর্স হয়ে যায়, তাই সে বলছে পরের বার থেকে আর কিছু হবে না। শাশুড়ি লুকিয়ে গিয়ে জানকে ফোন করলেন এবং বললেন, দয়া করে আজকের দিনে বাড়ি তাড়াতাড়ি চলে এসো, কারণ আমাদের পরিবার ভাঙতে চলেছে। যার পর ইউনা বাচ্চাদের স্নান করাচ্ছিল, কিন্তু রেগে গিয়ে জান সেখানে আসলো আর তাকে বাইরের দিকে নিয়ে গেল। সে তাকে বলতে লাগলো, আমি তখনই ভাবছিলাম তুমি হঠাৎ এত ভালো ব্যবহার কেন করছো? ইউনা বলল, কি হয়েছে আমাকে বলো, আমি কিভাবে সাহায্য করতে পারি? তখন সে তাকে বলতে লাগলো, সমস্যাগুলো নিজে তৈরি করো আর নিজেই সমাধান করো, এটা তো খুব ভালো কথা, যাতে দিন শেষে কেউ তোমাকে দোষ দিতে না পারে। ইউনা তাকে বলতে লাগলো, তুমি যদি আমার সাথে কথা বলো তবে তো আমি বুঝতে পারবো যে আমরা কোনো বিষয়ে কথা বলছি। জান সেই বিষয় নিয়েই তাকে শোনাচ্ছিল। তখন ইউনা তাকে বলল, দেখো আমি বুঝতে পারছি আমি বিশ্বাসযোগ্য মানুষ নই, কিন্তু দয়া করে শেষবারের মতো আমার ওপর ভরসা করে দেখো, আমি তোমার এই আশা একদম ভাঙতে দেব না। কিন্তু জানের তার ওপর বিন্দুমাত্র বিশ্বাস ছিল না। তারপর আমরা জানের দিক থেকে ঘটনাটা দেখতে পাই। জান যখন তার অফিসে ছিল তখন তার মায়ের ফোন এসেছিল। মায়ের সেই জরুরি কলের কারণে সে সাথে সাথে বাড়ি চলে আসে। সেখানে আন্টি তাকে সব কথা বলেন যে কিভাবে ইউনা সবার জন্য রান্না করেছে, হতে পারে এটা শেষবার, তাই সে তার শতভাগ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সে যখন ভেতরের দিকে যায় সে একটা অন্যরকম পরিবারকে দেখতে পায়, এমন একটা পরিবার যাকে সে অনেক আগে থেকেই চিনত, একটা হাসি খুশি পরিবার যা তার চোখের সামনে ছিল। কিন্তু ততক্ষণে তার সব পুরনো কথা মনে পড়ে যায়, যে কারণে সে রেগে তার সাথে কথা বলতে চলে যায়। পরের দিন ইউনা হাসপাতালে ছিল আর কাকতালীয়ভাবে সেখানে তার স্কুলের পুরনো বন্ধু লির সাথে দেখা হয়ে যায়। সে আসলে তার ঠাকুমার সাথে দেখা করতে এসেছিল। সে যখন লিকে দেখল সে জানত যে আগের জন্মে লি তাকে অনেক সাহায্য করেছিল। তারা কথা বলতে যাবে, ঠিক তখনই সেখানে হিংসুটে জান চলে আসলো এবং বলল, ওরে বাবা, আমার স্ত্রী তো আমাকে এই লোকটার সাথে পরিচয় করিয়ে দিল না। সে তাকে কথা বলার সুযোগই দিল না, নিজেই নিজের পরিচয় দিয়ে দিল ইউনার স্বামী হিসেবে। তখন লি জানতে পারল যে ইউনার তো আগেই বিয়ে হয়ে গেছে। সে তাকে বলল, মনে হচ্ছে আজ তুমি খুব ব্যস্ত আছো, আমরা অন্য কোনো দিন দেখা করে নেব। এই বলে সে সেখান থেকে চলে গেল। আর তখন জান ইউনার উপর চিৎকার করতে লাগলো, এখনো তো আমাদের ডিভোর্সের কথা হয়নি, আর তুমি এত তাড়াতাড়ি ছেলে খোঁজা শুরু করে দিলে। ইউনা তাকে বলল, আমার থেকে দূরে থাকো, আমি এখানে নিজের কাজ করতে এসেছি, কারোর সাথে দেখা করতে আসিনি। আর যদি কাকতালীয়ভাবে আমার কোনো বন্ধু দেখা হয়েই যায় তো আমি কি তাকে সৌজন্য সাক্ষাৎটুকুও করতে পারি না? পারি।
আর এই জিনিসের জন্য আমার কারোর অনুমতির প্রয়োজন নেই। এই কথা বলে সে হাসপাতালের ঘরের দিকে এগোতে লাগলো। সেই ঘরের দিকে ডিজিও আসছিল, আর ডিজি ইউনাকে দেখেই তাকে খোঁচা মারতে শুরু করলো। তুমি ঠাকুমার সাথে দেখা করতে এসেছো, তাও আবার কোনো উপহার ছাড়া? তুমি জানো তো যে গুরুজনদের সম্মান না করা মানুষগুলোকে কতটা অভদ্র মনে করা হয়? ডিজি উপহার দেখে ইউনার হাসি পেয়ে গেল। সে তাকে বলল, এত টাকা থাকা সত্ত্বেও তুমি ওনার জন্য সাধারণ একটা ছানা নিয়ে এসেছো। মনে হয় তোমার ভালো কিছু বানিয়ে নেওয়া উচিত ছিল। এটাকে তো আমি উপহার বলে গণ্যই করব না। ডিজি বলল, তুমি শুধু দেখে যাও, আমাকে শেখাতে এসো না কাকে উপহার বলে আর কাকে নয়। ইউনা তাকে শুভকামনা জানালো আর ঘরের ভেতরে চলে গেল। সে মনে মনে 5 পর্যন্ত গুনছিল, আর 5 গোনা শেষ হতেই সেখান থেকে ডিজিকে ধাক্কা মেরে বের করে দেওয়া হলো। ইউনা বলল, ওরে বাবা, এটা কি? ছানাটা তুমি খাচ্ছিলে নাকি ছানাটা নিয়ে খেলছিলে? আমি তো আগেই বলেছিলাম যে তোমার এই ছানা ঠাকুমার একদম পছন্দ হবে না। ডিজি বলল, সবকিছু তোমার কুজিবের জন্য হয়েছে। ইউনা বলল, না, শুধু এটা ভাবো যে আমি ভবিষ্যৎবাণী করতে পারি। ডিজির মনে হতে লাগলো ঠাকুমা যদি তাকে তাড়িয়ে দেয় তো সেই ইউনাকেও তাড়িয়ে দেবে। আর ইউনা সেই ফাঁকে ভেতরে চলে গেল, যেখানে ডিজি দরজায় কান দিয়ে শোনার চেষ্টা করছিল, কিন্তু ভেতরে কোনো ঝগড়ার শব্দ আসছিল না। উল্টো ইউনা ঠাকুমাকে নিয়ে বাইরে বেরিয়ে আসছিল। তারা কোথাও যাচ্ছিল, কিন্তু ডিজি এসে তাদের আটকে দিল আর বলল, তুমি এখান থেকে ঠাকুমাকে কোথাও নিয়ে যেতে পারো না, ঠাকুমার পা তো পক্ষাঘাতগ্রস্ত। ঠাকুমা তখন তাকে লাঠি দিয়ে মারতে লাগলেন আর বললেন, তোমার এত সাহস, তুমি আমাকে পক্ষাঘাতগ্রস্ত মহিলা বললে? তোমার কি মনে হয় আমি অসুস্থ বলে দুনিয়া ঘুরে দেখতে পারবো না? আমি যা খুশি তা করতে পারি। তারপর তারা দুজন সেখান থেকে চলে গেল, আর ডিজি নিজের চোখে এসব দেখে বিশ্বাসই করতে পারছিল না। কিছুক্ষণ পর লি তার ঠাকুমাকে নিতে আসলো, কিন্তু ঠাকুমা সেখানে ছিলেন না, তাই সে তাকে খুঁজতে লাগলো। সে রিসেপশনিস্টের কাছে যেতেই যাবে, তার আগেই ডিজিকে দেখতে পেল। আর ডিজি ইচ্ছে করেই নেতিবাচকভাবে গল্পটা বলতে লাগলো যে কিভাবে ইউনা জোর করে ঠাকুমাকে নিয়ে গেছে, আর ঠাকুমা যদি সত্যি কোনো বিপদে পড়ে যায়। এসব শুনে লির মাথায় কিছুই ঢুকছিল না। অন্যদিকে আমরা ইউনা আর ঠাকুমাকে দেখতে পাই, যারা যেন সেরা বন্ধু হয়ে গিয়েছিল। ইউনা তার বিয়ের কথা ঠাকুমাকে জানালো। ঠাকুমা বললেন, ওহ, তুমি জানের সাথে বিয়ে করেছ? আমি তো তাকে চিনি, তবে হ্যাঁ, আমার নাতনি দেখতে আরও বেশি সুন্দর। তুমি যদি তার সাথে বিয়ে করতে তবে এর থেকেও সুন্দর নাতি নাতনি পেতে। ইউনা এই কথায় হাসতে লাগলো। ততক্ষণে সেখানে লি চলে আসলো আর বলতে লাগলো, আপনি অন্তত ফোনটা তো তুলবেন, আর সব সময় আপনার ফোন নীরব মোডে কেন থাকে? ঠাকুমা তখন ইউনাকে তার নাতির সাথে পরিচয় করিয়ে দিলেন, আর ডিজি সেখানে এসে ইচ্ছে করে ঝগড়া বাঁধানোর চেষ্টা করছিল, কিন্তু ঠাকুমা তাকে বকে দিলেন এই বলে যে, তুমি বারবার আমাদের মাঝখানে এসে কথা বলছো কেন? একবার যখন বলে দিয়েছি আমি আমার ইচ্ছায় বাইরে বেরিয়েছি, তো তুমি বারবার ইউনাকে ফাঁসানোর চেষ্টা করো কেন? ইউনা তখন ঠাকুমাকে শান্ত করতে লাগলো, কারণ তার রক্তচাপ বেড়ে গেলে পরিস্থিতি আবার খারাপ হতে পারত। সে তাকে শান্ত করছিল, আর ঠাকুমা বললেন, তুমি একমাত্র যে আমাকে আমার নাতির চেয়েও ভালোভাবে সামলাতে পারো। তখনই সেখানে লি ইশারা করল, আর সে ঠাকুমাকে নিয়ে সেখান থেকে চলে গেল। সেই মুহূর্তে ডিজির সন্দেহ হলো যে, আমি যেমন জানতে পেরেছি আমি এই উপন্যাসের প্রধান চরিত্র, তেমনি ইউনারও হয়তো মনে হচ্ছে সে ও এই গল্পের প্রধান একজন। ইউনা তাকে বলল, দেখো, আমি জানি না তুমি কোন বিষয়ে কথা বলছো, তবে আমি তোমাকে পরিষ্কার বলতে চাই যে এটা আমার পরিবার, আর আমার পরিবারের কাউকে যদি তোমার জন্য কষ্ট পেতে হয় তো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। ডিজি মনে মনে ভাবছিল, যত বলার বলো, শেষ পর্যন্ত কি হতে চলেছে তা তো আমরা সবাই জানি। ততক্ষণে সেখানে জান চলে আসলো, যার পর বেচারা দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে গেল। দুজনেই ঘুরিয়ে ফিরিয়ে একই চক্রে আটকে গিয়েছিল, অর্থাৎ একই বিষয় নিয়ে ঝগড়া করছিল। ইউনা বলতে লাগলো, আর অনেক হয়েছে, তোমার যদি আমাকে নিয়ে এতই সমস্যা থাকে তো আমরা ডিভোর্সের কথা বলছি না কেন? জান ইউনাকে পরিষ্কার বলছিল যে তার অন্য কারোর সাথে দেখা করার কোনো দরকার নেই সে ছাড়া। ইউনা বলল, আমি তো ডিভোর্সের কথাই বলছি, কারণ তোমার এই বিধিনিষেধ দিন দিন বেড়েই চলেছে। আর জান কোনো অবস্থাতেই ডিভোর্স হতে দিতে চাইছিল না। ততক্ষণে সেখানে লি চলে আসলো আর বলল, মনে হচ্ছে ইউনা তুমি কোনো বিপদে আছো, তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। তখনই ইউনা বারণ করতে লাগলো, কিন্তু লি বলল, দেখো, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। ততক্ষণে জান বলতে লাগলো, এক সেকেন্ড, তোমার কেন মনে হচ্ছে যে তার নিজের স্বামী তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে? লি বলল, পরিষ্কার দেখা যাচ্ছে কে কাকে শাস্তি দিতে চাইছে, যে কারণে জানের খুব রাগ উঠে গেল। সে তাকে বলল, কোনো ব্যাপার না, আমি তোমাকে একদিন সত্যিটা অবশ্যই জানিয়ে দেব, আর ইউনা আমার স্ত্রী, আমরা যা খুশি তা করতে পারি। এই বলে সে ইউনাকে নিজের অধিকার হিসেবে জাহির করছিল। ইউনা যখন বাড়ি পৌঁছালো তখন আন্টি তার স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করতে লাগলেন, আর তখনকার দুধ ও অন্যান্য জিনিস খুব বিনম্র আর যত্ন সহকারে দেওয়া হচ্ছিল। ইউনা তাদের পরবর্তী অনুষ্ঠানের কথা জিজ্ঞেস করল, আর আন্টি বলতেই ইউনা খুব অনুরোধ করল, সেও কি তাদের সাথে যেতে পারে? আন্টি বললেন, অবশ্যই, কেন নয়? আর এই কথা শুনে জান শক হয়ে গেল, কারণ এর আগে সে কখনো তার মাকে কারোর কথায় এভাবে রাজি হতে দেখেনি। অন্যদিকে যখন তারা দুজন সেই অনুষ্ঠানে পৌঁছালো
সেখানে এমন সব মানুষ ছিল যারা শুধু অন্যকে বদনাম করে সময় কাটাতে জানত, আর ঠিক সেই বেচারির সাথেও সেটাই হতে চলেছিল। সেই সময় ডিজি ইউনাকে আসতে দেখেই সাথে সাথে তার বন্ধুকে ইশারা করে দিল যাতে এবার সে নিজে না গিয়ে তার বন্ধু গিয়ে তার মুখোমুখি হয়, যার পর শিয়া সেখানে ঝগড়া বাঁধাতে শুরু করে দিল। সে সবাইকে এই বিষয়ে টেনে আনলো, এই বলে যে দেখুন তো আজ এই অনুষ্ঠানে কে এসেছে। তখন সবার মনে হতে লাগলো যে ইউনা বোধহয় ভালো মেয়ে নয়, আর সেই সময় জানের মা এসে তাদের সতর্ক করে দিলেন যে সে আমার ছেলের বউ, তোমরা সবাই তার সাথে এভাবে কথা বলতে পারো না। কিন্তু এসব কথায় শিয়ার কোনো ফারাক পড়ছিল না। সে উল্টে ইউনাকে আরও হাবিজাবি বলছিল যে সে কেমন ধরনের মেয়ে আর তার প্রতিদিন নতুন নতুন পুরুষের প্রয়োজন হয়। এসব শুনে ইউনা সবার সামনে তাকে সজোরে একটা থাপড় বসিয়ে দিল। শিয়া খুব রেগে গিয়ে ইউনার ওপর চেঁচাতে লাগলো। ইউনা বলল, অন্যের জীবন নিয়ে তো তোমার অনেক কিছু জানা থাকে, কিন্তু মনে হচ্ছে অন্যের খবর রাখতে রাখতে তুমি নিজের কথা ভুলে গেছো যে কিভাবে দুনিয়ার সামনে তুমি একটা জাল বিয়ের প্রশংসাপত্র দেখিয়ে নিজেকে বিবাহিত আর প্রভাবশালী বলো, অথচ সত্যিটা হলো এখনো তোমার সাথে তার বিয়েই হয়নি। এসব শুনে শিয়া বুঝতে পারছিল না যে ইউনা এসব কথা জানলো কিভাবে। সে আবার চেঁচাতে যাচ্ছিল, কিন্তু ততক্ষণে সেখানে ঠাকুমা চলে আসলেন, আর ডিজি এটাই সুযোগ মনে করে ঠাকুমার মগজ ধোলাই করতে লাগলো আর তাকে ইউনার বিরুদ্ধে কান পড়া দিতে লাগলো। ডিজি ঠাকুমাকে বলতে লাগলো, ঠাকুমা, ভালো হয়েছে আপনি সঠিক সময়ে এসে গেছেন, আপনাকে এখন এই ইউনাকে একটা শিক্ষা দিতেই হবে। আপনি দেখতে পাচ্ছেন না সে কিভাবে শিয়ার বিরুদ্ধে কথা বলছে? ঠাকুমা সবার আগে ডিজিকে নিজের কাছ থেকে দূরে সরালেন। শিয়া এসে ঠাকুমাকে সব কথা বুঝিয়ে বলতে লাগলো, আর ইউনা জানতো যে অর্ধেক কথা সে বাড়িয়ে চড়িয়ে বলছে। ডিজি বলতে লাগলো, ঠাকুমা, আপনাকে বিচার করতেই হবে, এমন মানুষ তো এই পার্টিতে আসার যোগ্যই নয়, এদের এখনই ধাক্কা মেরে তাড়িয়ে দিন। যার পর সবাই একই কথা বলতে লাগলো, কারণ তারা ডিজি আর শিয়ার কথায় প্রভাবিত হয়ে গিয়েছিল। ঠাকুমা তখন ইউনাকে জিজ্ঞেস করলেন, তুমি আমাকে বলো এসব কি সত্যি নাকি মিথ্যা? আমি পুরোপুরি তোমার কথা বিশ্বাস করব। ইউনা জানতো যে অতীতে সে এসব জিনিস করেছিল, কিন্তু তাকে এই সব ঝামেলায় ফেঁসেছিল কে? ডিজি আর তার পরিবার। কিন্তু সে ঠাকুমার কাছে মিথ্যা বলতে পারল না। সে স্বীকার করে নিয়ে বলল, এরা যা বলছে তা সত্যি, তবে ওগুলো সব অতীতের কথা। ঠাকুমা বললেন, অতীতের হোক বা আগের জন্মের হোক, তুমি এসব কাজ করেছো যা একদম ভুল, তাই আমার মনে হয় না তুমি এই পার্টিতে থাকার যোগ্য, আর আমি তোমার থেকে এসব একদম আশা করিনি। এ কথা বলে সে নিরাপত্তা রক্ষীদের ডাকতে লাগলেন, কিন্তু ঠিক তখনই সেখানে জান চলে আসলো, আর সে ইউনার কাছে গিয়ে দাঁড়ালো। সে সবাইকে বলতে লাগলো, এখানে যদি কেউ আমার স্ত্রীকে স্বাগত না জানায় বা তাকে মেনে না নেয়, তো আমার মনে হয় না আমি আগামী দিনের চুক্তি আর কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর যাদের সাথে আগেই চুক্তি হয়ে আছে তাদের সাথেও চুক্তি ভেঙে দিতে হবে। আসল কথা হলো, আপনারা সবাই চান আমার স্ত্রী এখান থেকে চলে যাক, তাই তো? তখন কিছু লোক কথা ঘোরাতে শুরু করে দিল। তারা বলল, না না মিস্টার জান, আপনি আমাদের ভুল বুঝছেন, আমরা তো খুব কৃতজ্ঞ যে আপনার স্ত্রীর সাথে দেখা করার সুযোগ পেলাম। জান বলল, এখন আর তোষামত করে লাভ নেই। আর বাকি রইল ডিজির কথা। তো সে খুব ভালো করেই জানে কিভাবে সে বারবার নিজের বোনকে অপমান করতে চায়, তাকে নিচু প্রমাণের চেষ্টা করে, কারণ আজকাল তার বোন তার কথা মতো চলছে না। আর বাকি রইল আমার ঘরের কথা, তো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, যেখানে আমার মনে হয় না আপনাদের এভাবে খোলামেলা আলোচনা করা উচিত। ইউনা আমার স্ত্রী, আর আমি তাকে নিয়ে খুব গম্ভীর। আমরা একে অপরের বিরুদ্ধে কোনো গুজব শুনতে চাইব না। এসব শুনে ঠাকুমা বলতে লাগলেন, আমাকে ক্ষমা করো, না জানি কেন আমিও এদের কথায় ভেসে গিয়েছিলাম। তারপর সে রক্ষীদের ডেকে ডিজি আর শিয়া দুজনকেই সেখান থেকে বের করে দিল। অন্যদিকে লিও ক্ষমা চেয়ে বলছিল, আমারও তোমার পাশে দাঁড়ানো উচিত ছিল, তোমরা সবাই কেন রাতের খাবারের জন্য থেকে যাচ্ছ না? ইউনা না বলতে যাবে, তার আগেই জান হ্যাঁ বলে দিল। সে বলল, রাতের খাবারের আমন্ত্রণের জন্য ধন্যবাদ, পরের বার আমরা অবশ্যই পরিকল্পনা করব, কিন্তু আজ আমার আর আমার স্ত্রীর রাতে একটা জরুরি কাজ আছে। এ কথা বলে সে তাকে নিয়ে চলে গেল। বাড়ি এসে সে তার সহকারীকে বলছিল যে লির মতো যেন অন্য কোনো পুরুষ ইউনার আশেপাশে ঘুরঘুর না করতে পারে। তখন সহকারী বলতে লাগলো, আপনার শেষ নামও তো লি, তাহলে কি আপনাকেও আমার দূরে রাখতে হবে? তার বস তাকে বলল, মনে হচ্ছে তুমি আফ্রিকায় যেতে চাইছো আর আমার সাথে একটু বেশি ব্যঙ্গ করছো। আর সেই বেচারা সিজন ক্ষমা চেয়ে সাথে সাথে সেখান থেকে পালিয়ে গেল। অন্যদিকে যখন তারা গাড়িতে ছিল, তখন আন্টি ইউনাকে বললেন, ইউনা, ওইসব কথা ভুলে যাও, তোমার বেশি চিন্তা করার দরকার নেই, আর এসব কথা মনে রাখারও দরকার নেই। ইউনা বলল, না মা, ওই লোকগুলো আপনার অপমান করেছে, আমি আপনার বিরুদ্ধে একটা কথাও শুনতে পারি না। কালকে তো লোকে বলবে তাদের ছেলের বউ তাদের বাঁচাতেই পারল না, আর আমাদের মান সম্মান অনেক উঁচুতে, আপনি কিছু বলছেন না বলেই তারা সুযোগ নিচ্ছে আর নিজেদের খুব শক্তিশালী ভাবছে। আন্টি তখন বুঝতে পারলেন যে তিনি কখনোই নিজের জন্য দাঁড়াননি, যদিও তাদের সামাজিক মর্যাদা এত ওপরে। তিনি চুপচাপ লোকের কথা সহ্য করে নেন। আন্টি ইউনাকে ভালোভাবে জিজ্ঞেস করলেন যে তার এখন কি করা উচিত। ইউনা বলল, দেখুন, আপনি জানের পরিবারের একজন, আপনি জানের মা, আপনি একজন সম্মানিত মহিলা, আর আপনার তেমনই ব্যবহার করা উচিত। কেউ যদি আপনার সামনে চোখ তুলে কথাও বলে, তো তাকেও আপনার শিক্ষা দেওয়া উচিত, তাকে বোঝানো উচিত আপনার অবস্থান কি, যাতে পরের বার আপনাকে কিছু উল্টোপাল্টা বলার আগে শতবার ভাবে। আন্টি বলতে লাগলেন, কিন্তু আমি কি একটু বেশি অভদ্র হয়ে যাব না? ইউনা বলল, না,
আপনি এমনিতেই খুব দয়ালু আর বিনম্রী মানুষ। আপনার ভালো কাজ আমরা সবাই দেখেছি, আর ভালো মানুষের সাথে আপনি সব সময় ভালোই থাকেন। আমি তো শুধু ওই খারাপ মানুষদের কথা বলছি যারা আপনাকে উস্কানোর চেষ্টা করে আর আপনার সম্মান নষ্ট করার চেষ্টা করে। তাদের তো আপনার অবশ্যই জবাব দেওয়া উচিত। কিন্তু তারা যখন বাড়ি পৌঁছালো, পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল। ওই অনুষ্ঠানের ব্যবহারের জন্য আঙ্কেল আন্টিকে খুব শোনাচ্ছিলেন। ইউনা মাঝখানে আসলো আর আঙ্কেলকে পরিষ্কার বলে দিল যে এতে আন্টির কোনো ভুল ছিল না। কিন্তু আঙ্কেল শুরু থেকেই শুধু নিজের স্ত্রীকে এসবের জন্য দোষ দিয়ে এসেছেন। তখন আন্টিও তাকে মুখে মুখে জবাব দিতে লাগলেন যে তোমার হঠাৎ ঘরের এত চিন্তা হচ্ছে কেন? এসব কথা 20 বছর আগে মনে পড়েনি, যখন তুমি এই ঘরে অন্য মহিলাকে নিয়ে এসেছিলে আর এই ঘর ছেড়ে চলে গিয়েছিলে? এখন হঠাৎ করে যখন তোমার ছেলে এত বড় জায়গায় পৌঁছে গেছে, তখন তোমার সব কিছু মনে পড়ছে? আঙ্কেল বললেন, আমার সাথে এত মুখ সামলে কথা বলো, আর এই ছেলে আমার কেউ নয়, ওর মুখ আমার মতো দেখতে নয়। ইউনা বলতে লাগলো, তাহলে আপনার চশমার নম্বর বদলে নেওয়া উচিত। আর আন্টি তার ওপর রাগ করছিলেন, যেখানে হঠাৎ আঙ্কেল তাকে একটা থাপড় মেরে দিলেন। আর এটাই ছিল আন্টির সহ্যের সীমা, যেখানে সে তাকে ডিভোর্সের কথা বলে দিল। আঙ্কেল রেগে গেলেন যে তুমি আমার সাথে ডিভোর্সের কথা বলছো? আন্টি বললেন, হ্যাঁ, এত বছর ধরে আমি আমার ছেলের কথা ভেবেছি, তাই কিছু বলতে পারিনি। শুরু থেকেই আমি তোমার স্ত্রীর মতো সহ্য করে এসেছি, কিন্তু দিন শেষে আমি কি পেয়েছি? শুধু গালিগালাজ, তোমার আজে বাজে কথা আর ধোঁকা। আমি আর এভাবে থাকতে চাই না। আঙ্কেল আন্টিকে সতর্ক করছিলেন যাতে সে আর মুখ না খোলে, কিন্তু ইউনা আন্টিকে একটা লাঠি এনে দিল, আর সেই লাঠি দিয়ে আন্টি তাকে মেরে মেরে ঘর থেকে বের করে দিলেন। তাও আঙ্কেলের মন ভরল না। ততক্ষণে সেখানে জান চলে আসলো, আর আঙ্কেল বলতে লাগলেন, দেখো, আমি তোমাকে বলছিলাম না তোমার মাকে নিজের সাথে ঘরে আটকে রেখো না, ও একটা পাগল মহিলা। আর তখন জান নিজের বাবাকেই সেখান থেকে চলে যেতে বলল, কারণ সে ছোটবেলা থেকেই জানতো যে প্রতিবার তার বাবাই ভুল ছিল, কিন্তু সে ছোট ছিল বলে কিছু বলতে পারত না। তাই আজ পর্যন্ত সে কখনো নিজের মতে দাঁড়ায়নি, কিন্তু আজ অবশেষে সে নিজের মতে দাঁড়াচ্ছে, যেখানে সে আঙ্কেলকে সেখান থেকে চলে যেতে বলল। আঙ্কেল বললেন, ঠিক আছে, রাত হয়ে গেছে, তোমরা সবাই মদ খেয়ে আছো, তাই এমন কথা বলছো, কিন্তু তোমাদের কারোর সাহস নেই আমার চোখে চোখ রেখে কথা বলার। এ কথা বলে সে সেখান থেকে চলে গেল। অন্যদিকে আন্টি ইউনাকে ধন্যবাদ বলছিলেন তাকে এত অনুপ্রাণিত আর উৎসাহিত করার জন্য। জান বলতে লাগলো, তোমরা দুজন কখন থেকে এত কথা বলতে শুরু করলে? আর তখন সে শান্তভাবে চলে যাচ্ছিল সেই প্রশ্নের উত্তর না দিয়ে, কিন্তু জান তাকে আটকে দিল। ইউনা বলল, দেখো, মা আছেন, এখন তুমি আমাকে চুমু খেতে পারো না। জান বলল, আমি তোমাকে চুমু খাওয়ার জন্য আটকাইনি। আর সে তাকে প্রজেক্টের আমন্ত্রণের কার্ডটা দিচ্ছিল, যা দেখেই ইউনা খুব খুশি হয়ে গেল, কারণ এই জিনিসের অনুরোধই সে তাকে অনেক আগে করেছিল। আর এটাই ছিল সেই প্রজেক্ট যার পেছনে তার বাবাও লেগেছিল। মাঝরাতে ইউনা লুকিয়ে তার ক্যাবিনে চলে গেল, আর সেখান থেকে পেন ড্রাইভ নিয়ে তার ল্যাপটপ থেকে সব তথ্য স্থানান্তর করছিল। সে চলে যাওয়ার পর এসব কিছু জান লক্ষ্য করল আর ভাবল, ইউনাকে বিশ্বাস করা কি সতীযোগ্য নাকি নয়? ইউনা সেখান থেকে চলে গেল তার বাবাকে সেই পেন ড্রাইভের কপি দেওয়ার জন্য। সে বলল, শুধু এটা নিশ্চিত করবেন যেন জানের আগে আপনার কোম্পানির উপস্থাপনা দেওয়া হয়, তাহলে এই প্রজেক্ট আপনার কোম্পানির হাতে চলে আসবে। তবে হ্যাঁ, 100 মিলিয়ন যেন আপনার প্রস্তুত থাকে। এসব শুনে আঙ্কেল বললেন, 100 মিলিয়ন? ইউনা বলল, হ্যাঁ, ওটা তো সামনের দিকের বাজেট, যার মানে ওই বাজেট আপনাদের দিতে হবে। আঙ্কেল বলতে লাগলেন, কোম্পানির মূল্যই তো এত হবে না, তো এত টাকা আসবে কোথা থেকে? ইউনা বলল, ছেড়ে দিন, দিয়ে দিন এই পেন ড্রাইভ, কারণ এত টাকা না থাকলে আপনার হাতে পণ্য তো একদমই আসবে না। কিন্তু আপনি নিজেই ভেবে দেখুন, 100 মিলিয়ন কি এমন জিনিস? একবার এই প্রজেক্ট এসে গেলে আপনার দাম তো বিলিয়নে চলে যাবে। এই কথা ভাবতেই আঙ্কেলের মাথায় একটা বুদ্ধি আসলো যে সে তার পূর্বের জমিগুলো বিক্রি করে দেবে, আর সেই জমি বিক্রির পর যে টাকা আসবে তা সে এখানে লাগিয়ে দেবে। ইউনা তো ভীষণ খুশি হয়ে গেল, কারণ এসব কিছু তার পরিকল্পনার অংশ ছিল। অন্যদিকে সবাই বসেছিল। তখন সে সহকারীকে সব কথা বলছিল। সহকারী বলতে লাগলো, তাহলে আপনি ম্যাডামকে আটকাননি কেন? জান বলল, যেতে দাও, এমনিতেও আমি চাই না সে অপমানিত বোধ করুক। ততক্ষণে সেখানে লি তার ঠাকুমাকে নিয়ে চলে আসলো, আর সাথে সাথে ইউনার পরিবারও চলে আসলো, যেখানে মিটিং শুরু হয়ে গেল। বেচারা সহকারীর তো জানের চেয়েও বেশি দুশ্চিন্তা হচ্ছিল। তখনই আঙ্কেল তার উপস্থাপনা শুরু করলেন। শুরুর দুটো ফাইল হুবহু একই ছিল। সহকারী সেখানেই আশা ছেড়ে দিল যে আমাদের মুখ লুকিয়ে এখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু না, ড্রামার বাকি অংশ তো এখনও বাকি ছিল। দুটো স্লাইডের পর সব কিছু বদলে গেল। ওই স্লাইডগুলো দেখেই লিয়া ঠাকুমার খুব রাগ উঠে গেল। তারা তাদের এই মিটিং থেকেই পুরোপুরি বের করে দিল। আঙ্কেল বলছিলেন যে এটা নাকি তাদের 3-4 মাসের পরিশ্রম, কিন্তু যখন তার নজর পর্দায় গেল, সেখানে মিম আর কৌতুক লেখা ছিল, যা আঙ্কেল বিশ্বাসই করতে পারছিলেন না। তখন তাদের মনে হতে লাগলো ইউনা হয়তো ভুল ফাইল কপি করেছে, যার মানে এখন জানের তথ্য এইভাবেই থাকবে। তখন সে জানকে সেটাই বলছিল। জান বলল, কেন, আপনি কি আমার তথ্য চুরি করেছেন? কারণ আমার মনে হয় শুরুর দুটো স্লাইড ঠিক আমার উপস্থাপনার মতোই দেখাচ্ছিল, শেষেরটা জানা নেই, মনে হয় শেষেরটা কপি করতে ভুলে গেছেন। আর আঙ্কেল ইউনার ওপর রাগ করতে লাগলেন। ইউনা বলল, বাবা, আপনি আমাকে কেন বলছেন? কোম্পানির উপস্থাপনা কি আমি বানাই? আর তখন সে ইউনার ওপর দোষ চাপাতে লাগলো,
কিন্তু জান তাকে সামলে নিয়ে বলতে লাগলো, দেখুন আপনি আমার শ্বশুর, তাই আমি আপনার সাথে ঝগড়া করতে চাই না, কিন্তু কাল সারাদিন ইউনা আমার সাথে ছিল, তো আপনি আমাকে বলুন সে কিভাবে আপনার কাছে এসে এটা দিতে পারে? হতে পারে ওটা কোনো শত্রুর কাজ। অন্যদিকে উপস্থাপনা শুরু হলো, আর এই প্রজেক্টটা জান পেয়ে গেল। তারপর এখন আর এই পরিবারের কাছে কিছু বাকি রইল না, তাই তারা ইউনার কাছে ক্ষমা চাইতে লাগলো। কিন্তু ইউনা তাদের বলছিল, দেখো আমি তোদের চিনিও না, এটা ভাবো যে আমি তোদের এখনো বাঁচিয়ে রেখেছি, সেটাই অনেক বড় কথা। আমি এই পরিবারের অভিশাপ নই, আমি আসলে জানের পরিবারের একজন, যেখানে এই পরিবারের কিছু হয়ে গেলে আমার কিছু যায় আসে না। এ কথা বলে সে জানের সাথে চলে গেল। তারপর তারা সেই গাছের কাছে চলে গেল যেখানে মানুষ ফিতে বেঁধে নিজেদের ইচ্ছে চায়। আর এখানে জানের বিশ্বাস হয়ে গেল যে ইউনা একজন বিশ্বাসযোগ্য মানুষ, এবার সে একদম মিথ্যা বলছে না। আর অবশেষে দুজনে একে অপরকে খুব ভালোবাসলো। পরে আমরা বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে সবাই খুব দুশ্চিন্তায় ছিল যে এখন তারা কি করবে। ডিজির কাছে একটা বুদ্ধি আসলো, আর সেই বুদ্ধিটা ছিল জির, যার পর সে জির সাথে দেখা করে পরিকল্পনা করতে শুরু করে দিল। পরের দিন জি গেল ইউনার সাথে দেখা করতে ফুল নিয়ে, কিন্তু ইউনা তো তাকে খুব বাজেভাবে প্রত্যাখ্যান করে দিল। আর যেমনই সেখানে জান আসলো, জি বলল, ক্ষমা করবেন, আমি তো শুধু তাকে হাই বলছিলাম, আর তাকে গুড বাই জানিয়ে সেখান থেকে পালিয়ে গেল। কারণ সে আসলে জানকে ভয় পায় যে কোনোদিন জান তাকে সত্যি সত্যি না পিটিয়ে দেয়। আর সে তাকে এমন কিছু বলে গেল যেখানে ইউনার রাগ উঠছিল। ইউনা জানকে জিজ্ঞেস করল, ওরে বাবা, তোমার শৈশবের সখী 5 বছর পর দেশে ফিরছে আর তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ, এই কথা আমাকে অন্য কারোর থেকে জানতে হচ্ছে? জান বলল, ঠিকই বলেছ, আমি বলতে চেয়েছিলাম কিন্তু ভুলে গেছি। ইউনা বলল, বাহ, সে 5 বছর পর ফিরছে এই কথা তোমার মনে ছিল, কিন্তু তোমার নিজের বউকে বলতে হবে এই কথা তোমার একদম মনে ছিল না? তখন সে তাকে বলল, হ্যাঁ, ক্ষমা করে দিও, আমি ভাবছিলাম তার জন্য গোলাপ নিয়ে চলে যাই, সাদা রং তার খুব পছন্দ। ইউনা বলল, আচ্ছা, তোমার জানা আছে আমার কি পছন্দ, কিন্তু এসব ছাড়ো, 5 বছর পর ফিরেছে তো তোরা কেন নিয়ে যাচ্ছ? পুরো বিমানবন্দরটাই সাদা গোলাপে সাজিয়ে দাও। এ কথা বলে সে তার পায়ে সজোরে একটা লাথি মারল। জান খুব ভালোভাবেই বুঝতে পারছিল যে সে হিংসা করছে, তাই ইচ্ছে করেই সে তার সাথে মজা করছিল। আর আমরা মিনকে দেখতে পাই, কারণ সে দেশে পা রাখতেই সবার আগে ফোন করল জানকে, কিন্তু জানের ফোন ব্যস্ত বলছিল, কারণ জান তার মায়ের সাথে ফোনে কথা বলছিল। সেই সময় তার মা তাকে বলছিলেন যে এইমাত্র ইউনা বাড়ি থেকে বের হয়েছে তোমার জন্য দুপুরের খাবার নিয়ে, যা সে নিজে হাতে বানিয়েছিল। কিন্তু ইউনা পৌঁছানোর আগেই সেখানে মিন পৌঁছে গেল, যে তার জন্য নিজেই খাবার নিয়ে এসেছিল। ইউনা এসব দেখে সাথে সাথে ভেতরে চলে গেল। মিন বলল, আরে এরা কেমন কর্মচারী, তোমার কি নিয়মকানুন জানা নেই? বসের ক্যাবিনে আসার আগে তো ধাক্কা দেওয়া উচিত। ইউনা তখন বলল, বস, আপনি কি আপনার শৈশবের প্রিয় বন্ধুকে বুঝিয়ে বলবেন আমি কে? তখন তার বস অর্থাৎ জান জানায় যে সে ইউনা। ইউনা তাকে পা দিয়ে একটা লাথি মেরে বলল, শুধু ইউনা? তো সে আবার বলল, আমার প্রিয় স্ত্রী ইউনা, যার সাথে আমার নিজের ইচ্ছায় বিয়ে হয়েছে, আর আমরা বহু বছর ধরে আইনিভাবে বিবাহিত এবং খুব খুশিতে আছি। এসব কথা সেই বেচারাকে ইউনার হুমকির কারণে বলতে হচ্ছিল, তবে সে মন থেকেও বলছিল। তো সে তাকে বলল, ঠিক আছে ইউনা, আসলে আমি জানকে খাবার খাওয়াচ্ছিলাম, তুমি পরে এসো। ইউনা বলল, মিন, মনে হচ্ছে তুমি অনেক বছর বিদেশে ছিলে না, তাই তোমার মাথা ঠিক নেই। মনে হয় তুমি সেখানেও মানুষের স্বামীদের নিজের হাতে খাবার খাওয়াতে, তাই তোমার কোথায় সীমা নির্ধারণ করতে হয় জানা নেই। কিন্তু আজ আমি তোমাকে জানিয়ে দিচ্ছি তুমি এসব করতে পারো না। আর তখন সে যে বিশেষ খাবার বানিয়ে এনেছিল তার ভেতরে সবকিছু হৃদয় আকৃতির ছিল। জানের তো খুব মজা লাগছিল, তার সত্যি অনুভূতি হচ্ছিল যে প্রতিবার মিন যদি আমার আশেপাশে ঘোরেও, তবে ইউনা তাকে শতভাগ গুরুত্ব দেবে। সেই সময় সেখান থেকে মিনকে যেতে হলো, কিন্তু যাওয়ার আগে ইউনা বলল, আজ তুমি জানের পাশে বসবে না। মিন বলতে লাগলো, ইউনা, এটা তোমার স্বপ্ন, তোমার মনে হয় জানা নেই, আমি আর জান ছোটবেলা থেকে একে অপরকে চিনি, আমরা শৈশবের সখী, তো সে আমাকে ছাড়তে পারে না। জান বলল, দুঃখিত, এটা আমার স্ত্রীর সিদ্ধান্ত, আর আমি আমার স্ত্রীর সিদ্ধান্তকে সম্মান করি, তাই এখন থেকে তুমি আর আমি দেখা করতে পারি না। এ কথা বলে সে তাকে অফিস থেকে চলে যেতে বলল, যেখানে মিনের খুব রাগ উঠে গেল। অন্যদিকে আমরা মিনকে দেখতে পাই যে নিচে ইউনার জন্য অপেক্ষা করছিল, আর ইউনার সামনে এসে পুরনো দিনের নাটকের মতো তাকে ক্রেডিট কার্ড দিতে লাগলো, এই বলে যে এর ভেতরে 1 মিলিয়ন আছে, এটা নাও আর জানকে ছেড়ে দাও। ইউনা তাকে নিজের কার্ড দেখিয়ে বলল, এই কার্ডের মতো তো তোমার যোগ্যতাও হবে না, আর তোমার যদি মনে হয় এই কার্ড আমি তোমাকে দেব তো একদমই নয়, কারণ আমি জানি তুমি জানের পেছনে শুধু তা টাকার জন্য লেগে আছো। যে জিনিস আমি তোমার হাতে একদম আসতে দেব না, আর টাকা ভুল হাতে যাওয়া উচিত নয়, ভুল কাজ হয়ে যায়। এ কথা বলে সে সেখান থেকে চলে গেল। অন্যদিকে ইউনা ক্রমাগত দরজায় ধাক্কা দিচ্ছিল, সেখানে জান দরজা খুলছিল না, তো তার মনে হলো হয়তো কোনো জরুরি কিছু হয়েছে, কিন্তু সেখানে সে তো সবে স্নান করে বাইরে বেরিয়েছিল, আর এটাই তাদের দুজনের মধ্যে রোমান্টিক মুহূর্ত তৈরি করে দিল। পরের দিন তারা চলে গেল একটা শিল্প প্রদর্শনীতে, যেখানে সবাই নিজেদের ছবিগুলো দেখছিল। ততক্ষণে ইউনালিকে দেখতে পেয়ে তার সাথে কথা বলতে চলে গেল, আর এই জিনিসটা জানের একদম পছন্দ হলো না। পাশে সে তাকে নিয়ে গিয়ে শোনাচ্ছিল, কিন্তু ইউনা তাকে শান্ত থাকার জন্য বলছিল,
কারণ এই প্রদর্শনীতে ডিজি আর জিও এসেছিল। তারা নিচে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছিল, আর তাদের কি জানা যে তাদের পরিকল্পনার সব খবর ইউনা পেয়ে গেছে, আর সাথে সাথে জানো। আর এই পরিকল্পনায় মিনও যুক্ত ছিল। তখনই ইউনা তাকে বলল, দেখো, এখন আমাদেরও পরিকল্পনা করতে হবে। আমরা তাদের পরিকল্পনা এত সহজে ভেস্তে দেব না, আমরা তাদের পরিকল্পনাতেই জড়িয়ে যাব। যার পর মিন চলে আসলো জানের সাথে দেখা করতে, আর ইউনা হেডফোনের মাধ্যমে তার সাথে যুক্ত ছিল, যার মানে জান তার কথা শুনতে পাচ্ছিল। আর ইউনা তাকে বলে দিচ্ছিল যে তাকে আসলে কি করতে হবে। সে তাকে আপাতত মিনের সাথে ভালো করে কথা বলতে বলল। তারপর সে তাকে একটা রেকর্ড শোনালো, যার ভেতরে জি ইউনার কাছে বিয়ে করার কথা স্বীকার করেছিল, আর ইউনাও সেই সময় তার সাথে হাঁ মিলিয়েছিল। যার পর ইউনা যখন অফিসের ভেতরে ঢোকে, মিন বলে যে তুমি সঠিক সময়ে এসেছ। জানের তো এখন ইউনাকে বের করে দেওয়া উচিত, কিন্তু সে মিনকেই বাইরে বের করে দেয়। মিনের রাগ হয়, কিন্তু সে ভেতরে কান দিয়ে যখন শোনে জান তাকে মারছে, তখন তার খুব মজা লাগে। কিন্তু আসলে তো ইউনা জিনিসপত্র এখানে সেখানে ফেলে চিৎকার করছিল, আর ইচ্ছে করে তার কাছে এসে প্রশ্ন করছিল, যে কারণে বেচারার হৃদস্পন্দন একটু বেশি দ্রুত হয়ে যাচ্ছিল। মিন তো বুঝতে পারল তাদের পরিকল্পনা শুরু হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে ধাপ 2 শুরু হয়ে গেল, যেখানে সেই বেচারা দেবদাসের মতো ক্লাবে থাকবে। ইউনাও তাকে শেখাচ্ছিল কিভাবে মাতাল মানুষের মতো অভিনয় করতে হবে। আর মনে রেখো, নিজের লক্ষ্য থেকে একদম বিচ্যুত হয়েও না, না হলে খারাপ হয়ে যাবে। সময়টা খুব সঠিক ছিল, কিন্তু মিন তখনই সেখানে চলে আসলো, যেখানে জান তাকে নিজের দুঃখের কথা শোনাচ্ছিল, আর তাকে নিজের সাথে পান করতে বলে ইচ্ছে করে সেই পাত্রটাই দিল, যার ভেতরে তারা ওষুধ মিশিয়েছিল। কিন্তু জানের জ্ঞান হারানোর পরও মিন অজ্ঞান হলো না। সে তো তাকে অসংলগ্নভাবে স্পর্শ করতে শুরু করে দিল। বেহুশের নাটক করা জান ভাবল, এটা কেমন স্ত্রী যে নিজের স্বামীর শরীর বিক্রি করতে চলেছে। কিন্তু ততক্ষণে মিনও অজ্ঞান হয়ে গেল, যার পর ইউনাও সাথে সাথে আসলো আর তাকে তুলল। সে ওঠার পর সে তাদের দুজনের ছবি তুলতে লাগলো, আর তারপর গিয়ে জির সাথে কথাও বলল যে কিভাবে জান তার সাথে বিশ্বাসঘাতকতা করে আসছে। শুধু তা নয়, পরে জির সাথে দেখা করতে মিনও চলে আসলো, আর এসে খুব গর্বের সাথে বলছিল কিভাবে তাদের পরিকল্পনা সফল হতে চলেছে। আর এখন শুধু এই পরিকল্পনার শেষ অংশটুকু বাকি আছে। কিন্তু এদের কারোরই মাথায় ঢুকছিল না যে কিভাবে তাদের পরিকল্পনা এত তাড়াতাড়ি সফল হয়ে যাচ্ছে। পরের দৃশ্যেই আমরা সেই মিটিং দেখতে পাই, যেখানে সবাই উপস্থিত ছিল। আসল বিষয় এটাই ছিল যে ফু সাহেবের কোনো ছেলে এই প্রজেক্টটা পাবে। সে কি ওই বদমাসটাকে যাবে নাকি জানকে? আর এই সময় জি সবার সামনে প্রমাণ দেখাচ্ছিল যে কেন জান একজন আবেগহীন মানুষ। সে নিজের সিদ্ধান্ত নিতে পারে না। সে তো ঘরই সামলাতে পারছে না, তো ব্যবসা কিভাবে সামলাবে? কিন্তু ততক্ষণে সে তাদের এমন একটা প্রমাণ দেখাচ্ছিল, যার ভেতরে তার নিজেরই প্রমাণ রাখা ছিল যে কিভাবে সে মিনের সাথেও কাজ করছিল, আর ডিজির সাথেও। আর এই সব জিনিস তাকে ইউনাই দিয়েছিল। এখন বেচারা ইউনাকে এত বিশ্বাস করত যে সে সেই জিনিসগুলো একবারের জন্য খুলে দেখেনি, সোজা আজকের দিনের জন্য ছেড়ে দিয়েছিল। আর এখানেই সে নিজের হাতে নিজের বাজিয়ে দিল। যার পর ইউনা সেখানে এসে সবাইকে সব কথা জানালো, আর তখন জান তাকে লাথি মেরে সরালো, যেখানে আঙ্কেল এসব কিছুর জন্য ইউনাকে দোষী বলছিলেন আর তাকে থাপ্পড় মারতে যাচ্ছিলেন। ইউনা বলল, আমি অন্য মহিলাদের মতো নই যে এই ধরনের অভদ্রতা সহ্য করে নেব। হাত তুলতে চাইলে মনে রাখবেন পুলিশে খবর দেব, মুখ বন্ধ করে বসে থাকবো না। এসব তো মিন লুকিয়ে দেখছিল, আর সে বুঝতে পারল শুরু থেকে শেষ পর্যন্ত এরা দুজন একে অপরের সাথে মিলেছিল, যার মানে মিনের খুব অপমান হয়ে গেল। আর এখন যদি তাকে জানের কাছে যেতে হয় তো অন্য কিছু ভাবতে হবে, না হলে চিরকালের জন্য জানকে বিদায় জানিয়ে দিতে হবে। সে তাদের পক্ষ নিয়ে বলছিল যাতে তাদের বিশ্বাস হয় যে জি জোর করে তাকে এসব করতে বলেছিল। ইউনা বলল, কত মিথ্যা বলবে? তোমার কি মনে হয় তার আগে কি হয়েছে আমরা জানি না? ক্লাবে যেভাবে তোমরা সব পরিকল্পনা করেছিলে তা আমাদের জানা আছে, অর্থাৎ ওই প্রদর্শনীর কথা। এসব শুনে সে বুঝতে পারল, এবার সে গেল। ততক্ষণে মিনের বাড়ি থেকে ফোন চলে আসলো, যেখানে তার বাবা খুব চিৎকার করছিলেন, কারণ মিনের বাবার কোম্পানিও জানের ওপর নির্ভরশীল ছিল, আর এখন জান বিনিয়োগ তুলে নিয়েছে, তো তারা এখন রাস্তায় বসতে চলেছে। অন্যদিকে ইউনা তাদের সবার জন্য বিশেষ কেক বানিয়েছিল, কিন্তু তাদের কারোরই বিশ্বাস হচ্ছিল না। আর এই কথা ইউনার খুব মনে লাগলো। সে রেগে গিয়ে কেকটা দেখাতে লাগলো, আর তখনই সে বুঝতে পারল ওই জিনিসে তার অ্যালার্জি ছিল। সে অজ্ঞান হয়ে গেল। তখনই তারা ডাক্তারের কাছে গেল, যে সময় হাসপাতালে সবাই বুঝতে পারল তারা কতটা ভুল ছিল। ইউনা বদলে গেছে, কিন্তু তাও তাদের ইউনার ওপর আর সন্দেহ করা একদম উচিত নয়। ইউনার কাছে ডিজির ফোন আসলো, আর সে তার সাথে দেখা করতে চলে গেল। আন্টির মনে হতে লাগলো ইউনা পালিয়ে গেছে, সে তাদের সাথে থাকতে চায় না। আর তখনই সে জানকে কথাটা জানিয়ে দিল, কিন্তু পরে সে জানতে পারল হয়তো এসবের পেছনে ওই পরিবারের হাত আছে। তো সে ওই পরিবারের লোকজনের বাড়িতে চলে গেল। সে একে একে সবাইকে খুব পেটাতে লাগলো। তারপর তার জির কথাও মনে পড়ে গেল, তো সে জিকেও নিয়ে আসলো তাদের মুখোমুখি করানোর জন্য যে ইউনা কোথায় হতে পারে। আর তখনই তার মনে পড়ল একজন মানুষ সেখানে নেই, ডিজি। যার পর সে সাথে সাথে তার অবস্থান শনাক্ত করতে বলল। অন্যদিকে আমরা ইউনা আর ডিজিকে দেখতে পাই, যেখানে ডিজি তার সাথে মানসিক খেলা খেলছিল। সে তাকে বলছিল, দেখো, তোমার যদি জানা না থাকে তো আমি বলতে চাই আমরা একটা উপন্যাসে আছি।
এমন একটা উপন্যাস যেখানে আমি প্রধান চরিত্র আর তুমি সহচরিত্র, কিন্তু বর্তমানে তুমি আমার জায়গা নিয়ে নিচ্ছ, তাই আমাকে তোমার মেরে ফেলা উচিত, তারপর তুমি এখানে প্রধান চরিত্র হতে পারো। ইউনা ছুরিটাও হাতে নিল। তার সব কথা মনে পড়ছিল যা আগের জন্মে তার সাথে হয়েছে, কিন্তু সে এতটাও খারাপ নয় যে কারোর প্রাণ এভাবে সামনাসামনি নিতে পারে। সে মানা করে দিল। সে বলল, চলো, তোমার যদি নিজের ভুল উপলব্ধি হয়েই থাকে তো তা মেনে নিয়ে এগিয়ে যাও। কিন্তু না, ডিজি চাইছিল সে তাকে মারুক, কারণ এখানে গল্পে একটা মোড় রয়েছে। ডিজি জানত সে প্রধান নারী চরিত্র। সে যদি মারা যায় তবে পুরো উপন্যাসটা আবার আগের জায়গায় ফিরে যাবে, যার মানে গল্পের শুরু আবার নতুন করে হবে। আর তাই সে আত্মহত্যা করতে গেল। কিন্তু হঠাৎ সময় থমকে গেল। ইউনা তার ছোটবেলার সময় চলে আসলো, যেখানে সে ছোট ইউনা আর ছোট জানকে দেখতে পেল একটা বিড়ালের সাথে, যে আসলে ভাগ্যের দেবতা ছিল। সেই বিড়াল তাকে একটা ইচ্ছা পূরণ করতে দিল, কারণ ইউনা অনেক ভালো কাজ করেছিল। তখন ইউনার একটাই ইচ্ছা ছিল যেন ডিজিকে প্রধান চরিত্রের জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়, আর তার কোনো খারাপ পরিণতি না হয়, কারোর কাছে যেন কোনো ক্ষমতা না থাকে, তারা সবাই সাধারণ মানুষ হিসেবে নিজেদের জীবন এগিয়ে নিয়ে যাক। আর সে তার সেই ইচ্ছা পূরণ করে দিল। ইউনা তখন তার স্বাভাবিক সময় ফিরে আসলো, যেখানে জান তাকে নিতে চলে এসেছিল। আর অন্যদিকে ডিজির কিছুই মনে পড়ছিল না যে আসলে তার সাথে কি হয়েছে আর সে এখানে কেন এসেছিল। ইউনা বাড়ি গেল, যেখানে অবশেষে তার দুটো বাচ্চাও তাকে মেনে নিল। আর সাথে সাথে ইউনা একটা সুখী পরিবারও পেয়ে গেল। সে তার লক্ষ্য পূরণ করে ফেলেছিল। আর এরই সাথে ড্রামাটা এখানেই শেষ হয়ে গেল।